প্রত্যেকদিন জয়েন করুক। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের লাইভ কুইজ সেকশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের মহাকর্ষ অভিকর্ষ এবং ভৌতালোক বিজ্ঞান এই দুইটা চ্যাপ্টারের উপরে হচ্ছে আজকের কুইজ থাকবে। তো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি হচ্ছে কুইজটা শুরু করে দিই। দ্রুত একটু শেয়ার করে নিই, যারা হচ্ছে দেখতেছো একটু টাইমলাইনে শেয়ার করে নাও এবং বন্ধু বান্ধবদের হচ্ছে মেনশন করে দাও। তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের হচ্ছে একটু মেনশন করে দাও। একটু তোমাদের যে অ্যাডমিশন গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে এই তোমার ভিডিওগুলো পাইতে সহজ হয় বা অন্যান্য যারা আছে তাদের হচ্ছে তারা যাতে সহজে পেয়ে যায়। হ্যাঁ, একটু আমিও শেয়ার করে নিচ্ছি আমার টাইম লাইনে। যারা দেখতেছো একটু শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। হ্যাঁ, বন্ধুদের একটু মেনশন করে দাও, আমি আমার টাইম লাইনে একটু গ্রুপগুলোতে শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, আর কারো কোনো কিছু জানার থাকলে লাইভের শুরুতে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, শেয়ার করে নিলাম। আর একটু টাইম লাইনে শেয়ার করে দিই। যারা যারা দেখতেছো একটু টাইম লাইনে শেয়ার করে নাও। ওকে, আর তোমাদের লাইভের ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে বা কোনো কমেন্ট থাকে করতে পারো। শুধু আমরা হচ্ছে এরকম দেখলাম গতদিন হচ্ছে কয়েকজন কমেন্ট করছে লাস্টের দিকে, বাট হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি। দেখা যায় শেষের দিকে বা মাঝখানের দিকে পড়ার ফ্লোতে থাকলে তখন আর উত্তর দেওয়া সম্ভব হয় না। তো যেহেতু লাইভ এখন আমরা কুইজ সেকশনে চলে যাইনি, তো তোমরা চাইলে এখন কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর বেশি দেরি করব না, আমরা হচ্ছে খুব দ্রুতই আমাদের লাইভ সেকশনে চলে যাব। ওকে, দেখি কতদিন হচ্ছে কয়েকজন কমেন্ট করছে লাস্টের দিকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, দাঁড়াও একটু মাইক্রোফোনটা ঠিক করে নিই। ওকে, ঠিক আছে, তো চলো দেরি করবো না বেশি। 4টা বাজে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে অন্যান্য শিডিউলের সাথে একটু ক্রস ম্যাচ হয়ে যায়, সেজন্য হচ্ছে ইংলিশ ক্লাস হবে, তবে একবারে শেষের দিকে। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা শেষ হওয়ার পরে শেষের দিকে হচ্ছে আমরা ইংরেজি ক্লাসগুলো রাখবো। ওয়ালাইকুম আসসালাম ভাই। 4টা বাজে আমরা চেষ্টা করছিলাম, বাট স্টুডিও ফাঁকা থাকে না এবং হচ্ছে অন্যান্য শিডিউলের সাথে ক্রস হয়ে যায়, সেজন্য আমরা 4:30টায় রাখার চেষ্টা করছি। প্লাস অনেকে হচ্ছে দুপুরবেলা ঘুমায়, সেজন্য অনেকেই বলে, তোমরা যেমন বলতেছো 4টা, অনেকে বলছে ভাই 4:30টায় রাখেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, চলো আমরা দেরি করবো না। আচ্ছা, ঠিক আছে, আজকে একটু বলে নেই, আজকে আমাদের প্রশ্ন সংখ্যা হচ্ছে 25টা। প্রশ্ন সংখ্যা 25। আজকে বই থাকবে একটা গিফট। ঠিক আছে, আজকে একটা বই একটা গিফট পাওয়া। এই প্রশ্নটা তোমরা যদি রুটিনটা দেখো, যে এই ক্লাসটা আগেই হওয়ার কথা ছিল, বাট সেদিন আমাদের স্টুডিওতে কারেন্ট না থাকায় সেদিন আর লাইভটা হয় নাই। ঠিক আছে, সেজন্য আজকে সেই ক্লাসটা হচ্ছে একটা প্রক্সি ক্লাসের মতো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে ঢুকে যাই। ঠিক আছে, ওকে, চলো আজকের প্রথম স্লাইড। ওকে, 1 নম্বর প্রশ্ন। একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ ও পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ওই গ্রহে জি এর মান কত? একটু তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, যারা সালাম দিছো সবার সালাম নিছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, একটু টাইমারটা নিয়ে আসি হ্যাঁ তোমাদের জন্য।
ওকে ওকে, তাড়াতাড়ি উত্তর করো। এখন তোমার বলছে যে জি এর মান কত হবে, জি এর মান কত হবে? আচ্ছা দেখি অনেকে উত্তর করতেছো। ওকে, টাইমস আপ, ঠিক আছে। দেখি চলো আমরা এটার সলভে চলে যাই। এটা এটার মুক্তিবেগের ব্যাপারে কি আছে, ঠিক আছে। আচ্ছা আমরা মুক্তিবেগের সম্পর্ক থেকে কি জানি ভাইয়া? মুক্তিবেগের সম্পর্ক থেকে কি জানি? মুক্তিবেগের সম্পর্ক থেকে জানি স্কেপ ভেলোসিটি সমান সমান হচ্ছে √2g/r। এই হচ্ছে আমরা ধরো পৃথিবীর বেলায় ধরলাম স্কেপ ভেলোসিটি, পৃথিবীর বেলায় এটা। এখন অন্য একটা গ্রহের বেলায় ধরলাম ভি প্রাইম, স্কেপ ভেলোসিটি ভি প্রাইম, এটা হবে 2। তোমার বলছে মুক্তিবেগের অর্ধেক, তার মানে এটা হচ্ছে v/2 হবে। তাহলে আমরা যদি আসলে ধরো এখানে যদি হিসাব করে নিই, v/2ve প্রাইম সমান সমান কি দাঁড়াবে? √ বলছে উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধ উপরে দেই, তাহলে এই ক্ষেত্রে যদি আর দেই, তাহলে আমার এখানে অর্ধেক বলছে যেহেতু, তাহলে এই আরটারে 2 দ্বারা ভাগ করে দেবো, এখানে 2g'(r')। তাহলে এই ক্ষেত্রে gr এবং g'(r'). এখন আমার বলছে এটার অর্ধেক, তার মানে এটা 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলে এই 2টা উপরে উঠে যাবে। তাহলে আমি কি পাবো? 2 সমান সমান √gr/2gr g'(r') বা r, এটা কাটা, এটা কাটা, তাহলে √, ঠিক আছে। এখানে পাবো √2 পাবো, মানে √2 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। √2 দ্বারা গুণ করলে কত আসবে ভাইয়া? আচ্ছা অর্ধেক হয়ে যাবে। ওয়েট একটু দাঁড়াও, উল্টা হয়ে গেছে, এখানে উল্টা হয়ে গেছে। যদি আমরা এখানে দেখি তাহলে স্কেপ ভেলোসিটি থাকে কত? 11.2। তাহলে এখন আমাদের বলছে যে মুক্তিবেগের অর্ধেক, তার মানে এই বেগটা কত পাবো ভাইয়া? ধরো 5.6, ঠিক আছে, 5.6। তাহলে এখন আমার কি বলছে যে উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এখানে r/2r/r এটা পাবো। তাহলে জি এর মান, এই জি উপরে এই জি নিচে, তাহলে কাটা যে এই হচ্ছে 2। যদি এখানে, আচ্ছা ওয়েট, এটা যদি আমরা শর্টকাটটা লিখি, শর্টকাটে চলে যাই, হ্যাঁ। শর্টকাটে চলে গেলে এখানে আমাদের হচ্ছে কি থাকবে? দাঁড়াও, 2 দ্বারা ভাগ হয়ে যাবে। শর্টকাটে যদি আমরা লিখি 2 দ্বারা ভাগ হয়ে গেলে, দেখো এটা হচ্ছে শর্টকাটটা যদি লিখি, অনেকে উত্তর করছো, এটা হচ্ছে শর্টকাট। আমি হচ্ছে পুরোটা লিখতে গেছিলাম, শর্টকাট লিখছো অনেকে, ঠিক আছে। শর্টকাট যদি লিখি তাহলে এরকম দাঁড়াবে, ভিই প্রাইম সমান সমান, যেহেতু এটা অর্ধেক, তাহলে এই ক্ষেত্রে পাবো gr আর এখানে g'(r'). তো এগুলা কাটাকাটি করে এই 2 আলটিমেটলি তোমার উপরে যাবে এবং এই 2 আসলে ভাগ হবে, এই জি রে 2 দ্বারা তুমি ভাগ করবা, তার মানে 9.8 এর অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। শর্টকাটটা ইউজ করবা। পুরোটা করতে গেলে অবশ্য করতে করতে মনে থাকবে। তো 9.8 এর 2 দ্বারা ভাগ করলে বাবা 4.9, ঠিক আছে। অনেকে সি উত্তর করছো, না সি হবে না। তুমি যদি শর্টকাট ফর্মুলা ইউজ করো তাহলে এই 2টা নিচে আছে, এটা উপরে উঠবে, আবার এই পাশে এসে ভাগ হবে, এই জি রে আলটিমেটলি 2 দ্বারা ভাগ করবা। এই হচ্ছে কাহিনী। ওকে ঠিক আছে, যারা এই উত্তর করছো ম্যাক্সিমাম এই উত্তর করছো, 2 জন হচ্ছে ভুল উত্তর করছো, ডি না, ডি হবে না। ওকে পরের প্রশ্নে যাই। ওকে নাও 2 নম্বর প্রশ্ন। ওয়েট ভাই, এটা তো সমস্যা। আচ্ছা ওয়েট, একটু ফাংশনালি সমস্যা হয়ে গেছে, আসছে। ওকে ঠিক আছে, ওটা চলে গেছিল মাঝখান দিয়ে। ওকে দুঃখিত। ওকে আবার স্টার্ট করি, ঠিক আছে। ওকে নাও দেখি কি বলছে। 2 পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ভর ওজন যদি 648 নিউটন হয়, তাহলে লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? এটা শর্টকাট ইউজ করো, ঠিক আছে, শর্টকাট ইউজ করে ফেলো। ওকে
সময় খুব কম। এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, ঠিক আছে? এই প্রশ্নটা আসছে তোমার 22, 18, 19 সেশনে আসছে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়ারা। ওকে, টাইমস আপ। ওকে, টাইমস আপ। আচ্ছা চলো দেখি, অনেকে ডিরেক্ট উত্তর লিখছো, ঠিক আছে? আচ্ছা দেখি তোমাদের যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক কিনা। হ্যাঁ, আচ্ছা চলো, যদি এইরকম টাইপের কথা বলে যে এত গুণ হয়ে গেছে, ব্যাসার্ধ এত গুণ, তারপর তোমার ভর এত গুণ হয়ে গেছে, তখন আমরা কি করব? তখন যদি আমরা ওজনটা বের করতে চাই, তখন ওজন যদি বের করতে চাই, তাহলে ডব্লিউ প্রাইম হচ্ছে ডব্লিউ ইন্টু, মানে নর্মালি তোমার যেই ডব্লিউ থাকে, এই ডব্লিউ ইন্টু কত হবে ভাইয়া? এই তোমার ব্যাসার্ধের উপর স্কোয়ার করবা, ব্যাসার্ধের উপর স্কোয়ার করবা, আর হচ্ছে তোমার ভর থাকবে নিচে। ভর থাকবে কোথায়? নিচে, দুঃখিত। এই হচ্ছে তোমার, এইখানে হবে ছোট কোণটা, এই হচ্ছে তোমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ থাকবে উপরে, ব্যাসার্ধ থাকবে উপরে, আর ভর থাকবে নিচে। তাহলে এই ক্ষেত্রে ডব্লিউর মান কত দেওয়া আছে ভাইয়া? 648 ইন্টু 4 স্কোয়ার মানে 16 আর 81। এইটা আসলে এই ম্যাথটা করার জন্য ক্যালকুলেটর দরকার, একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে নিলে ভালো হতো, ঠিক আছে? যেহেতু 18, 19 সেশনে বাউতে আসছে, তার মানে ক্যালকুলেটর ইউজ ছিল। তুমি যদি এটা ক্যালকুলেট করো, চলো আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে কত আসে? যে যার হাতে ফোনের ক্যালকুলেটর ইউজ করতে পারো, তারা আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। এখানে কাটাকাটি করলে কত আসবে? এখানে আসবে 8 আসবে ভাইয়া, 8, ঠিক আছে? যদিও এটা ক্যালকুলেটরের, কিন্তু তোমাদের তো এরকম টাইপের থাকবে না, তোমাদের যে সরাসরি কাটাকাটি করতে পারবে হাতে কলমে, ঠিক আছে? ওই টাইপের ম্যাথ থাকবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কাটি, তাহলে 8, আর এখানে যদি গুণ করি 6 আর 8 আর 16, তাহলে পাবো কত ভাইয়া? কত পাবো? দাঁড়াও একটু ক্যালকুলেশন করি। ওকে, 8 ইন্টু 16, 128 পাবো, 128 নিউটন। তাহলে 128 নিউটন। তাহলে আমারে বলছে কতটুকু ওজন হারাবে। তাহলে নর্মালি ছিল আমার 648, বাট এখন হয়ে গেছে 128। তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে? এর থেকে 128 বিয়োগ করলে কত দাঁড়াবে? 520। তার মানে অপশন বি, ঠিক আছে? এ হচ্ছে, এটা তোমাদের তো এখানে ক্যালকুলেটর ইউজ করা লাগতেছে, বাট হচ্ছে তোমাদের প্রশ্নে যে আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা টাইপটা বোঝো কিনা এটা বোঝার জন্য, ঠিক আছে? এখানে হয়তো তোমার একটু ক্যালকুলেশনের সময় লাগছে, বাট তোমার প্রশ্ন এমন থাকবে যে ইজিলি হচ্ছে তুমি ক্যালকুলেশন করতে পারবা। হ্যাঁ, একজন হচ্ছে সালমা বেগম লিখছো, হ্যাঁ এই সূত্রই, ঠিক আছে? হ্যাঁ, ডব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। হ্যাঁ, তোমার ব্যাসার্ধ যেটা থাকবে তার উপর স্কোয়ার করবা, ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভরের যে সম্পর্কটা থাকবে সেটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই 648 থেকে তোমার যতটুকু এখন পাইছো বর্তমানে 128 বিয়োগ করে দাও, তাহলে তোমার হ্রাসকৃত যেটা সেটা পেয়ে যাবা। পরের প্রশ্নে চলে যাই, 3 নম্বর প্রশ্ন। 3 কি বলছে? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3000 কিলোমিটার এবং এর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড হলে মঙ্গল গ্রহ সাপেক্ষে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। আচ্ছা, যেহেতু মঙ্গল গ্রহ বলে দিছে, তার মানে তুমি ক্যালকুলেশন ছাড়াও নর্মালি করতে পারবা যদি তোমার মানটা মুখস্থ থাকে, ঠিক আছে? যেহেতু এটা বড় ক্যালকুলেশন, বা তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, তাই তুমি কি করতে পারো? মানটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? মঙ্গল গ্রহের যে মুক্তিবেগ, মঙ্গল গ্রহের মুক্তিবেগটা মুখস্থ রাখলেই সমস্যার সমাধান, ঠিক আছে? ওকে, টাইমস আপ, ঠিক আছে? চলো দেখি। আচ্ছা, নরমালি তোমরা সবাই জানো যে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত। তোমরা হচ্ছে মানটা যদি মুখস্থ রাখো, যে স্কেপ ভেলোসিটি অফ মার্স সমান কত? 4.77। এখন এই মানটা তুমি তো জানো যে মঙ্গলের মুক্তিবেগ 4.77। এখন তুমি যদি ক্যালকুলেটরে বের করতে যাও, তাহলে এরকম দাঁড়াবে না, √2 GR। তাহলে এখন জি এর মান তোমার দেওয়া আছে কত ভাইয়া? এখানে বলছে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 3.8, তার মানে জি এর মান 3.8, আর ব্যাসার্ধ 3000 কিলোমিটার, যেহেতু কিলোমিটার দেওয়া, বাট এটা তো আবার আমার মিটার ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এই কিলোমিটারে তোমার আগে মিটারে নিতে হবে। তার মানে এটা যদি লেখো 2 ইন্টু 3.8 ইন্টু 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে? মানে সরি, এটা হবে না, এখানে কি লিখবো? 3.8 ইন্টু 3000 গুণ 1000। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেশন করে করতে চাও, এই কিলোমিটারটার আগে মিটারে নিতে হবে। আর তোমার হাতে যদি ক্যালকুলেটর নাই, সেই ক্ষেত্রে তুমি এই ম্যাথটা করতে গেলে তুমি ভোগান্তিতে পড়বা, ঠিক আছে? বা এটা দেখাও বোঝা যাবে না যে আসলে মানটা কত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমার মানটা মুখস্থ রাখাই হবে, বেটার হবে, এই আর কি। 4.77 কিলোমিটার। এই প্রশ্ন অনেক জায়গায় আসছে, দেখো সিবাসুতে আসছে, তারপর তোমার কি বলে ঝিনাইদহতে আসছে, সিলেটে আসছে, বাকৃবিতে আসছে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই, 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4-এ, আচ্ছা বেশি চলে গেছে। 4 নম্বর কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য হবে? কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য হবে?
এ আর সাজ্জাদ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তোমাকে লাইভটা দেখার জন্য। ডাক্তার মানুষ এত ব্যস্ততার ভিতরে তারপর আমাদের লাইভ দেখতেছে, এটাই অনেক কিছু। ওকে তাড়াতাড়ি উত্তর করে দাও, তাড়াতাড়ি উত্তর করে দাও। এটা কত উচ্চতায় ওজন শূন্য হবে, সরি ত্বরণের মান শূন্য হবে? কত উচ্চতায় ত্বরণের মান শূন্য হবে? আচ্ছা আমরা একটা সূত্র জানি কি ভাইয়া, যে উচ্চতার বেলায় কি হয় নরমালি, জি সমান সমান জি প্রাইম 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। এখন এইখানে তুমি যদি হিসাব করে বের করতে যাও তোমার একটু টাইম কনজিউম হবে। তো তুমি এখানে এইচ এইচ এর যদি এইচ ভাগ 2 ধরো, এইচ ভাগ 2 ধরো, তাহলে দেখো এই টার্মটা জিরো চলে আসবে। এই এইচ এর মান যদি এইচ মানে আর ভাগ 2 ধরো, এইচ এর মান যদি আর ভাগ 2 ধরো, তাহলে এই টার্মটা জিরো আসবে, অর্থাৎ এই পুরাটা জিরো আসবে। তাহলে এখন এইচ ভাগ 2 মানে কি, সরি আর ভাগ 2 মানে কি, তোমার যে পৃথিবীর ব্যাসার্ধ আছে এর অর্ধেক করে দেওয়া। তাহলে এটার অর্ধেক করলে কত আসবে ভাইয়া? 3200 কিলোমিটার। ঠিক আছে, আর ভাগ 2 উচ্চতায়, হ্যাঁ যারা আর ভাগ 2 উচ্চতায়, তার মানে যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, যারা উত্তর করছো, অনেকে বি বলছো না 6400 কিলোমিটারে না ভাইয়া, তোমার নরমালি আমরা জানি উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হতে থাকে, কমতে থাকে। তাহলে কমার বেলায় উচ্চতায় গেলে এই সূত্র জি প্রাইম জি প্রাইম সমান সমান জি হবে, হ্যাঁ জি ইন্টু 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। তো তুমি এই এইচ এর মান যদি আর ভাগ 2 ইনপুট দাও তখন এই টার্মটা জিরো, অর্থাৎ পুরোটা জিরো, তারপরে তোমার জি প্রাইম জিরো হবে। অর্থাৎ তোমার ব্যাসার্ধ যা তার অর্ধেক উচ্চতায় তুমি যদি ওঠো সেই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণের মান শূন্য আসবে। তাহলে সেই ক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে পরের প্রশ্নে চলে যাই, 5 নম্বর প্রশ্ন। আচ্ছা কি বলছে, সূর্যের চারদিকে প্রদক্ষিণরত সূর্য ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত এত এত, পৃথিবীতে 365 দিন 1 বছর হলে শুক্র কত দিনে 1 বছর হবে? এটা হচ্ছে কেপলারের সূত্রে। তোমরা জানো যে গ্রহের প্রদক্ষিণ কালের বেলায় আমরা কেপলারের সূত্রে চলে যাই। ঠিক আছে, কেপলারের সূত্রে চলে যাও, কেপলারের সূত্র আবর্তনকালের সূত্রে চলে যাও, কেপলারের আবর্তনকালের সূত্রে চলে যাও। ওকে সময় প্রায় শেষ, ওই শর্টকাট থেকে অ্যাপ্লাই করবা। ওকে টাইম শেষ, দেখি মোটামুটি কারা উত্তর করছো। আজকে নেট প্রতিদিনই নেট বাজে, বুঝতেছি না আসলে আমার ফোনে কি সমস্যা কিনা। ওকে দেখি অনেকেই কি উত্তর করছো। ভি তো না রে ভাই, ভি কই থেকে আসলো? এই প্রত্যেকদিন কেউ না কেউ শুধু ভি ভি কমেন্ট করো কেন? সে কি আবার ওই যে বিটিএস এর ফ্যান ট্যান নাকি? যে বিটিএস এ তো মনে একটা ভি আছে। আচ্ছা যাই হোক, চলো দেখি আমরা এটা সলভে যাই। আচ্ছা আমরা কি জানি ভাইয়া, আমরা কেপলারের আবর্তনকালের সূত্র থেকে কি জানি, যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু তার অর্ধপরাক্ষের ঘনের সমানুপাতিক। তো এখানে তোমার অর্ধপরাক্ষের কথা আনা নাই, ব্যাসার্ধ দ্বারা বলছে। তাহলে আমরা জানি যে অর্ধপরাক্ষ আর ব্যাসার্ধ সেম কনসেপ্টই, শুধু একটা হচ্ছে তোমার বৃত্তের জন্য আর একটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথের জন্য। তাইলে এখন দুইটা গ্রহের কথা বলা আছে, একটা সূর্যের চারদিকে একটা হচ্ছে শুক্র আর একটা পৃথিবী। হ্যাঁ, তাহলে এখন এই ক্ষেত্রে আমার পৃথিবীর তোমার আবর্তনকাল দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে শুক্রের জন্য পাবো 54, পৃথিবীর জন্য পাবো 75। তাইলে এখন আমি যদি লিখি ব্যাসার্ধের অনুপাত, তার মানে কি দাঁড়াবে ভাইয়া, t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার সমান a1 কিউব সমান a2 কিউব। তাহলে কি দাঁড়াইলো, এই t1 মানে হচ্ছে কত, t1 মানে 365, পৃথিবীটা যদি ধরি 365, আর হচ্ছে শুক্রেরটা জানি না, শুক্রেরটা ধরলাম x এর উপরে হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে অর্ধপরাক্ষ বা ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে, এটা হচ্ছে শুক্রের জন্য, শুক্রটা ছোট নিচে লিখবো। ঠিক আছে, ওকে তারপর আর আছে কি 75, এই হচ্ছে 75, এদের উপর হচ্ছে কিউব। ওকে একটা জিনিস খেয়াল করো, এখানে যদিও এইটাও ক্যালকুলেটরের ম্যাথ, তারপরেও তুমি একটু মেকানিজম করে লিখতে পারো যে এই এক্সটার এই পাশে পাঠায় দাও, বাকিগুলোর এই পাশে নিয়ে আসো। আচ্ছা এইখানে যদি কাটাকাটি করি 1 পয়েন্ট সামথিং থাকবে, 1 পয়েন্ট সামথিং রে তুমি যদি কিউব করে এই পাশে ভাগ করো, এই পাশে ভাগ করলে আমার মান মোটামুটি কেমন আসতে পারে। যদিও বারে বারে বলতেছি এই যে বড় ক্যালকুলেশন গুলো, এগুলো তোমাদের যখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল তখনের, বাট তোমাদের এখন তো এত বড় জটিল ম্যাথ দিবে না। তোমাদের এখন কি দিবে, এখন নরমালি তুমি হাতে কলমে কাটাকাটি করতে পারবে এমন ম্যাথ দিবে। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে কি আসতে পারে, চলো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি এটা কি আসে। ঠিক আছে, এটা হচ্ছে বাউ 2008-9 প্রশ্ন, 8-9 প্রশ্ন, দেখি এটার ক্যালকুলেশন কি আছে। আশা করি বুঝতে পারতেছো।
এটা না বোঝার কোনো কারণ নাই, তোমাদের যে নরমালি সহজ সহজ যে ক্যালকুলেশন সেগুলো আসবে। এটা বাউ হচ্ছে 8-9 প্রশ্ন, একটু চেক করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে কাটাকাটি করার পরে তোমার এই যে এইটার মান পাবো হচ্ছে 223, এটার মান পাবো হচ্ছে 223, এই যে বি, ঠিক আছে, এইগুলা কাটাকাটি করবা, ডান বাম পাশে কাটাকাটি করবা, তাইলে 223 পাবা। ওকে হ্যাঁ, অনেকে উত্তর করছো মেমোরাইজ, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে পুরো অপশন সহ এরকম প্রশ্ন দিয়ে দেয় তোমার টাইম কিল করার জন্য, তখন তোমার এই প্রশ্নগুলো একটু মাথায় রাখতে হবে যে সেম প্রশ্নই তো আমি পড়ে আসছি, বাট সেখানে তো আমার ক্যালকুলেটর ইউজ করা লাগছিল, এখন তো আমার কাছে ক্যালকুলেটর নাই। ঠিক আছে ওকে, পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে যাই, 6 নম্বর প্রশ্নে যাই। 6 নম্বর, 6, এইটা দেখা মাত্রই পারার কথা। কোন বস্তুকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে তা আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। ওকে, এইটা উত্তর দেওয়ার সাথে সাথে আমি একটা প্রশ্ন বলি, এটার উত্তর দিবা। ওকে, এটার উত্তর দেওয়ার সময় শেষ, এবার এটার উত্তর দাও। দেখো একটা প্রশ্ন লিখছি বোর্ডে, কি লিখছি যে 30 ডিগ্রি কোণে নিক্ষেপিত হলে ওই বস্তুটার মুক্তিবেগ কত হবে? 9.2 কিলোমিটার পার সেকেন্ড, 10.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 মিটার পার সেকেন্ড। কত হবে ভাইয়া বলো দেখি। দেখি, যেহেতু 30 ডিগ্রি বলছো তার মানে এখানে প্লাসের ব্যাপার স্যাপার আসবে, ঠিক আছে, দেখি তোমরা কি উত্তর দাও। ওকে দেখি, যেহেতু 30 ডিগ্রি কোণ তার মানে প্রাসের ব্যাপার সেবার আসবে না, তুমি একটা প্রাসে যদি নিক্ষেপ করো একটা বস্তু তাড়াতাড়ি যাওয়ার কথা, বা একটু তার হিসাব নিকাশ অন্যরকম হবে। ঠিক আছে আচ্ছা দেখি, অনেকে উত্তর করতেছে যে গই হবে ভাইয়া, 11.2, 11.2 তো অপশন 2টা আছে। আচ্ছা দেখি, ওকে আমরা সলভে যে এটার দেখো, তোমরা জানো যে পৃথিবীর মুক্তিবেগের সূত্র কি ভাইয়া? √2gr, স্কেপ ভেলোসিটি √2gr, এটা মানটাও মুখস্থ যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমি যেটা অপশনে লিখছিলাম, হ্যাঁ এই যে একজন অভিজিৎ কর্মকার লিখছে যে কোণের সাথে সম্পর্ক নাই, অনেকেই বলতে কি, ধরো তুমি পরীক্ষার হলে প্যানিকড হয়ে যখন দেখবা 30 ডিগ্রি কোণ, তখন তোমার মাথায় অন্য কিছু আইসা পড়তেই পারে, ঠিক আছে। ঠিক আছে, তুমি এই সূত্রে দেখো এখানে কোনো ভর অথবা তুমি যেই বস্তুরে কি বলে নিক্ষেপ করতেছো তার ভর অথবা তার কোণের সাথে কোনো সম্পর্ক নাই এখানে, অর্থাৎ এইখানে নরমাল যেই কোনো বস্তু, হালকা বস্তু ভারী বস্তু, তার মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ গই উত্তর হবে। ঠিক আছে হ্যাঁ, যারা ধরতে পারছো তাদের হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, কোণের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু অনেকেই পরীক্ষার হলে এই যে এই সিলি জিনিসগুলা, ঠিক আছে, যেমন সবসময় দেখো যে ওই যে চাঁদে গেলে ভর কেমন হয়ে যায়, ভর কি কখনো চেঞ্জ হয়? কিন্তু তুমি ধরো ওই সময় যে উল্টাপাল্টা দাগাই দিয়ে আসবা, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের একটু শক্তপোক্ত করার জন্য। ওকে 7 নম্বর প্রশ্নে চলে যায়। 7 পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে অভিকর্ষ ত্বরণের মান জি কেমন হবে? ঠিক আছে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দুইটাই দ্বিগুণ করছো, তাহলে তখন কি ঘটনা ঘটবে? পৃথিবীর ভর আর ব্যাসার্ধ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তখন কি ঘটনা ঘটবে? তাড়াতাড়ি উত্তর করো। নরমালি জি এর সূত্রতে কল্পনা করো, জি এর সাথে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে, জি এর মান কিভাবে সম্পর্কিত। ওকে, একটু টাইমারটা দিকে দিয়ে দিই। আচ্ছা সময় শেষ। দেখো নরমালি আমরা জি এর সূত্র কি জানি ভাইয়া? জি সমান সমান √gm/r², এই তো ঘটনা। তাহলে এখন আমারে বলছে কি যে ভর দ্বিগুণ করছি, ভর আর ব্যাসার্ধ দুইটাই দ্বিগুণ করছি, তাহলে এই ক্ষেত্রে দেখো জি এর সাথে সম্পর্ক কি? এম এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে 2 গুণ করলে 2, মানে এটার সাথে 2 এর সম্পর্ক, আর এইখানে আর এর সাথে হচ্ছে স্কোয়ার করতে হবে, অর্থাৎ 2 উপরে হবে বাট এখানে 2 স্কোয়ার হবে, তাহলে কাটাকাটি করলে এখানে এখনো 2 বাকি থাকবে, তার মানে এই জি এর মান কি হবে? নরমালি জি থেকে হাফ হবে,
মানে এই হচ্ছে ঘটনা দাঁড়াবে, ঠিক আছে, কারণ আর স্কোয়ার আর এখানে শুধু এম, তাহলে এম হচ্ছে যদি 2 বাড়াও, আর তো 2 বাড়াইছো বাট 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে এই 2 2 কাটাকাটি করে নিচে এখনো 2 বাকি থাকবে, অর্থাৎ হাফ থেকে যাবে, তার মানে যে হাফ অফ জি। ঠিক আছে, যারা বি উত্তর করছো, ঠিক আছে, হ্যাঁ সরি সরি, আচ্ছা রুট নাই, ওকে ওকে, হ্যাঁ এটা মিস্টেক, ওইটা তো হচ্ছে তোমার ইয়েতে চলে গেছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ, মুক্তিবেগের এখানে চলে গেছিলাম, জিএম ভাগ আর প্লাস এইচ। আচ্ছা যাই হোক, ঠিক আছে ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো যে জি এর সাথে সম্পর্ক এম এর সমানুপাতিক, আর জি এর সাথে এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তো সেক্ষেত্রে যেহেতু বর্গ করা লাগতেছে তার মানে কাটাকাটি করতে হবে। ওকে পরের প্রশ্নে যাই, 8 নম্বর প্রশ্নে যাই, ওকে 8-এ যাই, 8-এ অসীমে মহাকর্ষ বিভবের মান কত? অসীমে মহাকর্ষের বিভবের মান কত? না না ভাইয়া রুট হবে না, রুটটা হবে না। তাহলে এটা যদি হয়, তাহলে আমি যদি বলি কোন একটা ক্ষেত্রের, কোন মহাকর্ষীয় ক্ষেত্রের ক্ষেত্রের নিকটবর্তী দূরত্ব, নিকটবর্তী দূরত্বে বিভব কেমন হবে এটা একটু জানো। যে ধরো একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, তো এটার এই যে আমি অসীম থেকে না চিন্তা করে ধরো ক্ষেত্রের এখান থেকে এখানে আনতে যাচ্ছি, তখন বিভবটা কেমন হবে, তখন বিভবটা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটাও সাথে সাথে উত্তর করো যে নর্মালি ধর আমি অসীম থেকে না, যে ক্ষেত্রের এইখান থেকে আনতে যাচ্ছি, বা ক্ষেত্রের একেবারে প্রান্তবিন্দু থেকে আমি ক্ষেত্রের এই যে ক্ষেত্র তৈরি করছে যে অবস্থানটা তার কাছাকাছি নিয়ে আসতে যাচ্ছি, তার জন্য কি হবে, এই যে অনেকে উল্টাপাল্টা উত্তর দিচ্ছ, এই যে দেখছো এখনই হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছ, না এই যে একজন হচ্ছে উত্তর সঠিক উত্তর দিচ্ছে, এই যে এফআই ফয়সাল, তোমরা বিষয়টা ধরতে পারো নাই। আমরা বিভবের কনসেপ্টে কি জানি, যে ধরো কোন একটা বস্তু এখানে অবস্থান করছে, তার একটা ক্ষেত্র আছে, তো আমি অসীম দূরত্ব থেকে এখানে আনতে গেলে এখানে তো দূরত্ব আমরা জানি না, ঠিক আছে, আর যখন তোমার ইনফিনিটি হয়, আর যখন ইনফিনিটি হয় তখন তুমি এই ভি এর সমান জি এম ভাগ আর, এই সূত্র ছিল না, তাহলে এই সূত্রে আর এর জায়গায় ইনফিনিটি বসাইলে ভি সমান সমান 0 আসে, তার মানে অসীম দূরত্ব হচ্ছে 0, অর্থাৎ এই যে এই প্রশ্নের উত্তর হচ্ছে 0। বাট আমি যদি অসীম দূরত্ব থেকে না না এনে যদি ক্ষেত্রের এইখান থেকে এখানে আনি, তখন কি ঘটনা ঘটবে, আচ্ছা 0 থেকে এখান থেকে আনতে যদি আমার 0 লাগে, তাহলে এইখান থেকে আনতে কম, এইখান থেকে আরো কম, এইখান থেকে আরো কম, এইখান থেকে আরো কম, অর্থাৎ 0 থেকে কম মানে ঋণাত্মকের দিকে আসবে, ঠিক আছে, সর্বনিম্ন বলতে তুমি ঋণাত্মক বলবা, এখানে ঋণাত্মক বলবা, ঠিক আছে, ঋণাত্মক, অর্থাৎ মানটা তুমি ঋণাত্মক পাবা, সেই জন্যই আমরা বিভবের আগে হচ্ছে মাইনাস সাইন ইউজ করি, ঠিক আছে। অনেকেই বলতেছে ইনফিনিটি, না ইনফিনিটি হবে না এখানে, ঠিক আছে। ওকে, বিভবের অসীম দূরত্বে হচ্ছে 0, আর যদি যে কোনো বিন্দু থেকে আনো তখন মানটা তুমি ঋণাত্মক পাবা। ওকে পরের প্রশ্নে চলে যাই, 9 নম্বর প্রশ্নে যাই, 9, কি বলছে, আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান 0 হবে। এই প্রশ্নটা আগেও ছিল, একটু অন্যভাবে ছিল, ঠিক আছে, আশা করি এটা পারবা। হ্যাঁ এবার আবার সবাই সঠিক বলতেছে না, একজন -1 বলছে, না -1 না। আচ্ছা 9 নম্বরটা উত্তর করে দাও, জি এর মান 0 হবে কোথায়, জি এর মান 0 হবে কোথায়, এটা দেখা মাত্রই পারার কথা, কারণ এইটা অন্যভাবে প্রশ্নটা ছিল, ঠিক আছে, এটার জন্য কম সময় বরাদ্দ দেওয়ার কথা ছিল। ওকে পরের প্রশ্নে, ওকে সময় শেষ। তোমরা জানো যে পৃথিবীর ব্যাসার্ধ থেকে এই হচ্ছে যদি আর হয়, আর নতুন করে r/2 গেলে তখন এই উচ্চতায় জি এর মান 0 হয়ে যাবে, ঠিক আছে, জি এর মান 0 হবে যে r/2 উচ্চতায়, r/2 উচ্চতায়, এটার ব্যাখ্যার বললাম না। পরের প্রশ্নে চলে যাই, 10 নম্বর প্রশ্ন, 10, তাড়াতাড়ি করবে, একটু তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে। ওকে সন্ধ্যাবেলা তোমাদের ক্লাস আছে, তাড়াতাড়ি আগাবো। ওকে কি বলছে, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা ও মান কত, একটু কনসাসলি উত্তর দিবা, ঠিক আছে, মাত্রা ও মান কত, মাত্রা ও মান কত, তাড়াতাড়ি দেখে উত্তরগুলো, ঠিক আছে, তাড়াহুড়ায় এইসব প্রশ্ন তাড়াহুড়ায় ভুল করে দিয়ে আসো, ঠিক আছে, এরকম করা যাবে না, একটু ঠান্ডা মাথায় যা মাথায় আছে ওটা দিতে হবে, ঠিক আছে। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই মানটা দেখো, মানের দিকে খেয়াল করো, মান সবগুলো সেম, বাট হচ্ছে তোমার যে মাত্রাটা দেওয়া সেটা হচ্ছে একটু ভেজালটা দেওয়া, ঠিক আছে, মানে ভেজাল করা আছে, কোন একটা জায়গায় চেঞ্জ। আচ্ছা টাইম শেষ। ওকে যারা উত্তর করছো চলো উত্তরে চলে যাই। দেখো সব জায়গায় দেখো মান ঠিক আছে, 6.673 × 10 ইনভার্স। আচ্ছা এখানে 10 11 11 11, তার মানে 11 গুলো কারেক্ট হবে। প্রথমে এটা বাদ, এই ক নম্বর প্রথমে বাদ চলে গেছে। এরপরে দেখো তোমার
এককগুলা এককগুলা সব ঠিক আছে, তারপরে আমরা মাত্রায় চলে আসি, তাহলে যদি মান আর একক ঠিক আছে, এরপরে মাত্রায় চলে আসি। মাত্রায় কি এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা কোথায় আছে ভাইয়া? এই যে বি নম্বর অপশনে, ঠিক আছে, এই যে বি নম্বর অপশন, এখানে দেখো টি ইনভার্স 1, এখানে টি ইনভার্স 2, বাট এখানে এল স্কোয়ার দেওয়া। তোমরা যদি এটার এককে চলে যাও, তোমরা যদি ভাঙাও, ঠিক আছে, ওই যে এটার থেকে যদি যাও এন ইজ ইকুয়াল টু কি এফ ইজ ইকুয়াল টু কি এম এ, সেখান থেকে যদি যাও, তারপর আস্তে আস্তে ভাঙাইলে দেখবা যে এটা পাবা, ঠিক আছে, বি নম্বর। আশা করি বুঝতে পারছো, এটা মুখস্থের মতো, ঠিক আছে, এটা এত কিছু হিসাব করে তো তোমার পরীক্ষায় দিতে পারবা না, মুখস্থ করতে হবে। পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে যাই, 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 11, নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, একটু আগে যে প্রশ্নটা পড়ছো, ঠিক আছে, একটু আগে যে প্রশ্নটা পড়ছো, নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? ওকে, 11 নম্বর প্রশ্ন। সেম প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, তাড়াতাড়ি। এগুলো হচ্ছে শর্টের যেই সব প্রশ্ন তোমার কোনো অঙ্ক নাই বা কোনো যুক্তি নাই, দেখা মাত্র উত্তর করতে হবে, এই টাইমগুলোই তোমার সেভ করে অন্য জায়গায় ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে সময় ধরো এটা 27 সেকেন্ডই দিলাম। ওকে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একটু আগে আমরা কি দেখছিলাম ভাইয়া? এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এল কিউব আছে কোথায়? এই যে এটাতে, তার মানে এইটাই উত্তর হবে। বাকিগুলোতে দেখো এল এই প্রথমে এল এর দিকে তাকাইলে কাটা, ঠিক আছে, তার মানে এই যে বি উত্তর, ঠিক আছে, যারা বি করছো তাদের উত্তর সঠিক। একজন মানে সি বলছো, না সি হবে না ভাই, একটু আগে এটাই তো, ওই যে এই প্রশ্নটারই তো অন্য একটা ভিন্ন রূপ ছিল, ঠিক আছে। ওকে, 12 নম্বর প্রশ্ন যাই, 12 নম্বর প্রশ্ন কি বলছে? জি এর মান কোথায় শূন্য হয়? জি এর মান কোথায় শূন্য হয়? এটা একেবারে সহজ, এটা একেবারে বাচ্চারাও পারবে, ঠিক আছে, এটা বাচ্চারাও পারবে, যে পৃথিবীর মান কোথায় শূন্য হয়, সরি, জি এর মান কোথায় শূন্য হয়? জি এর মান কোথায় শূন্য হয়? ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে, দেখা মাত্র পারার কথা। ভারতে এফ আসলো কই থেকে আবার? এফ তো নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, পরের প্রশ্ন চলে যাবো দ্রুত। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ এবার ঠিক আছে, ডি, এমডি রফিক, একটু আগে এফ বলছো, আচ্ছা এটা বেশি হয়ে গেছে 1 সেকেন্ড। ওকে, দেখো তোমরা জানো যে পৃথিবীর অভ্যন্তরে যদি যাইতে থাকি আমরা, এই যে এখান থেকে যতই অভ্যন্তরে যেতে থাকি, আস্তে আস্তে কি হতে থাকে? জি এর মান কমতে থাকে, একবারে পৃথিবীর কেন্দ্রে চলে আসলে জি এর মান 0 থাকে, এবং সেখানে ওজনও 0 থাকে, ওজনও 0 থাকে, বাট ভর কিন্তু আবার 0 না, ভর নট ইজ ইকুয়াল টু 0, এটা জানো তোমরা, তারপরে ভুল করো না, ঠিক আছে। ওকে, 12 নম্বর শেষ, পরে 13 নম্বরে যাই। 13তে লিখে ফেলো, এক আলোকবর্ষ কি? আলোকবর্ষ কি সময়ের একক নাকি? আলোকবর্ষ তোমরা যে ফেসবুকে খুব লেখালেখি হইতো না, যে এক আলোকবর্ষ পরে দেখা হচ্ছে, ঠিক আছে, আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, ঠিক আছে, সায়েন্সের পোলাপান ভুল করো না, পরে ইজ্জত থাকবে না আবার। আলোকবর্ষ নাকি দূরত্ব, বলে এক আলোকবর্ষ পরে দেখা হচ্ছে, এটা আবার কেমন কথা যে এক আলোকবর্ষ পরে দেখা হয়? ওকে, এক আলোকবর্ষ মানে কি? আলো এক বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, 1 বছরে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা ফিক্সড মান, ঠিক আছে, দূরত্বের একক, হ্যাঁ, ডিস্টেন্স, ঠিক আছে, হ্যাঁ। ওকে, এটা ফিক্সড মান, ঠিক আছে, এটা তো আর এখন ক্যালকুলেশন করার সময় নেই, এটা ডিরেক্টলি দেখা মান বসাই দিবা। যেমন এই দেখো 21-22 আসছে, যদিও ক্যালকুলেটর ইউজ নাই, তারপরে দিয়েছে কেন? কারণ মানটা মুখস্থ, ঠিক আছে, বা যারা পারবে না তো পারবে না। তো এইটার হচ্ছে উত্তর হচ্ছে যে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তোমরা জানো আলো 1 সেকেন্ড হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার দূরত্ব যায়। তো এটার সাথে তুমি 1 বছরে কত সেকেন্ড হয় সেই হিসাবে গুণ করে দাও। ওকে ওকে, পরের প্রশ্ন যাই, 14 নম্বর প্রশ্ন যাই, 14 নম্বর প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? ঠিক আছে, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান, ঠিক আছে, মুখস্থ, হ্যাঁ, জামিউল ইসলাম রিয়ন, এটা মুখস্থ করতে হবে ভাইয়া, মানে সময় নেই তোমার আর বের করবা, তোমার তো ক্যালকুলেটর নেই, তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, তুমি বের করবা। ওকে, হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? দেখো এগুলো মিটার এককে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা নরমালি হচ্ছে ন্যানোমিটার এককে দেখে আসছো, তো সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আসলে মিটার থেকে ন্যানোমিটারের যে হিসাবটা। ওকে, সময় শেষ। তোমরা নরমালি জানো কি যে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত আমরা হচ্ছে দৃশ্যমান আলোর একটা রেঞ্জ পায় থাকি বা পাল্লা পায় থাকি। তো এটারে তুমি মিটারে কনভার্ট করে এই যে এটা পাবা 7 থেকে 4 বা 4 থেকে 7 যেটাই বলো, মানে বড়টা আগে এসে ছোটটা পরে একটু কনফিউজ করার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এইটা, এই যে বি যারা উত্তর করছো, হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে বি উত্তর করছো, ঠিক আছে, এটা সহজ ছিল মনে হয় বেশি। ওকে, তাহলে এই যে বি, এইগুলা যদি পরীক্ষা আসলে পারো, ঠিক আছে, এখন ধুমধাম উত্তর করতেছো, পরে দেখা গেলো আর পারবা না।
হ্যাঁ মাহিম, ধন্যবাদ তোমাকে লাইভ দেখার জন্য। তুমি ঢাকা আসলে আমরা নক দিও। আচ্ছা 15 নম্বর প্রশ্ন। ওকে, নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ঠিক আছে, ওই ছন্দে চলে যাও, ছন্দে চলে যাও। নিচের তরঙ্গ দৈর্ঘ্য কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা? ওই যে ছোটবেলায় যে ছন্দ পড়ছো বেনিয়া সহকলা, ওইখানে তাকাইলে বুঝতে পারবা। বেনিয়া সহকলা, ঠিক আছে, এটাতে পাইরে ফেলবা। ওকে দেখি, লিখতে থাকো বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল লাল, বাট লাল অপশনে দেওয়া নাই। তারপরে সে ক মানে কমলা, এই যে কমলা, ঠিক আছে, এই দিক থেকে বেশি, এদিক থেকে কম, এদিক থেকে বেশি, তাহলে লাল সবচেয়ে বেশি হওয়ার কথা, বাট লাল অপশনে দেওয়া নাই, তো সেক্ষেত্রে কমলা হবে। এই যে ডি উত্তর করছো যারা, ঠিক আছে, যারা ডি উত্তর করছো, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। 16 নম্বর প্রশ্ন, দেরি করবো না, ঠিক আছে, দেরি করবো না। 16 নম্বর, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এটা পারার কথা, ঠিক আছে। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এটা হচ্ছে 16 নম্বর উত্তর। এটা সবার পারার কথা, ঠিক আছে, এটা তোমরা জানো যে কোনটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এখানে একটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, একটা হচ্ছে গামা রে, এক্স রে, আল্ট্রাসাউন্ড। নাম দেখে বুঝা যাওয়ার কথা, ঠিক আছে। এখানে তরঙ্গ নয় বলছে, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। ওকে, সময় শেষ। এখানে দেখো বলেই দিছে যে আল্ট্রাসাউন্ড শব্দ, শব্দ তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, ঠিক আছে। তার মানে যে ডি উত্তর নয় কোনটা, বাকিগুলা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন যাই। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, 17 এই হচ্ছে 17। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য π/2 দেওয়া, বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? পথ পার্থক্য বের করতে বলছে। ওকে, অপশনটা একটু বড় না, উত্তর করো। দশা পার্থক্য আর পথ পার্থক্যের সূত্র দিয়ে করে ফেলো। ওকে, সময় প্রায় শেষ। ওকে, তোমরা কি জানো? আচ্ছা, এটার ব্যাখ্যায় চলে যাই, আগে দেখি। এটা তো অনেকেই, আচ্ছা ম্যাক্সিমাম এই উত্তর করছো। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পথ পার্থক্য সমান দশা পার্থক্য ইন্টু λ/2π। এইখানে আমাদের বলছে দশা পার্থক্য দেওয়া আছে π/2, তাহলে π/2 যদি হয় λ/2π, তাহলে π কাটা, এখানে হচ্ছে λ/4 আসবে, λ/4 থাকবে, দশা পার্থক্য আসবে λ/4, λ/4 অর্থাৎ হচ্ছে a। আশা করি বুঝতে পারছো, এই সূত্রটা একটু মনে রাখবা, আশা করি পারবা। যারা অনেকে হচ্ছে দেখতেছো, লাইভ দেখতেছো, বাট উত্তর করতেছো না, ঠিক আছে, ভাবে যে আরে আমি তো পারবো না, ভুলভাল উত্তর দিলে অনেকে হাসাহাসি করবে, এরকম কিছু না। তুমি হচ্ছে একটু ট্রিক্স গুলা মনে রাখো, যেমন দশা পার্থক্য পথ পার্থক্যের সূত্রটা পারলে তোমার এটা হয়ে গেল, ঠিক আছে। না, প্রাইস কুইজ শেষ হয় নাই, আসবে সামনে, ঠিক আছে, বলতেছি। ওকে, ধৈর্য ধরো। 17, 18 নম্বরে চলে যাই। 18 নম্বর, ওকে 18 নম্বর, ওকে 18 নম্বর, উত্তর করা শুরু করো। কি বলছে? একটি রেডিও স্টেশন 90 মেগাহার্টজ ব্যান্ডে অনুষ্ঠান প্রচার করে, এর তরঙ্গ দৈর্ঘ্য কত? বলো, বলে ফেলো। 90 মেগাহার্টজ ব্যান্ডে অনুষ্ঠান প্রচার করে, এর তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, ঠিক আছে, একটু যদি একটু ট্রিকি মনে হয়, তারপরে পারার কথা। এটা হচ্ছে 18 নম্বর, ঠিক আছে। ওকে, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। আচ্ছা চলো, এটা সলভে চলে যাই। আমরা জানি কি ভাইয়া, এই আলোর বেলায় কি জানি? সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, জানি না? সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখন তোমারে মেগাহার্টজ ব্যান্ডে এই যে হার্টজ দেওয়া আছে, তার মানে এফ এর মান দেওয়া আছে 90 মেগাহার্টজ। তাহলে এখন সি এর মান জানি 3 × 10⁸, আর এখানে কি জানি তোমার 90 বলছে মেগাহার্টজ, মেগা মানে কি 10⁶, আর হচ্ছে এখানে ল্যামডার মান জানি না, আর হচ্ছে তোমার ল্যামডার মান জানি না। তার মানে এইটা দ্বারা এটারে ভাগ করো, এইটা দ্বারা এটারে ভাগ করো, ভাগ করলে কি পাবা বলো তো? এখানে 90 × 10⁶, তাহলে কাটাকাটি করলে এখানে কি বাকি থাকবে? এখানে এটা কাটা, বাট এখানে 10² থেকে যাবে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, তাহলে এখানে পাবো 30/9। এটা 30/9 না 30/10? দাঁড়াও, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, লেট করছো ভাইয়া, লেট করছো।
আচ্ছা এটা কাটাকাটি করলে কি দাঁড়াবে দাঁড়াও তো। আচ্ছা এখানে যদি একটু ফ্রেশ করে লিখি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডার মান বের করতে চাইলে সি ভাগ এফ, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এখানে হচ্ছে 90 ইন্টু 10⁶। তার মানে এটা কাটাকাটি করলে এইখানে এইটা কাটা, এখানে 10 স্কোয়ার থাকবে, এখানে এইটা 1 শূন্য কাটা, এখানে আরো 10 থাকবে, তার মানে 30/9। তাহলে 30-এ 3 নং 27, 3 পয়েন্ট সামথিং, তার মানে যে 3.3 যেটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওয়ালাইকুম আসসালাম, লেট করছো। আজকে শুধু একটা বই গিফট করা হবে, ঠিক আছে, এটা বলে দিছি কুইজের প্রথমে। ঠিক আছে, এই যে ডি নম্বর যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, আজকে শুধু একটা বই গিফট করা হবে, কারণ প্রশ্নের সংখ্যা হচ্ছে 25টা প্রশ্ন। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্ন। 19, ধৈর্য ধরো। শূন্য মাধ্যমে আলোর বেগ কত মিলিমিটার সেকেন্ড? এইটা একবারে দেখা মাত্র পারার কথা, মিটার পার সেকেন্ড। এটা জাস্ট একটা ট্রিকি কোশ্চেন, হঠাৎ করে দেখে কেউ যদি ভুল করে, ঠিক আছে, হঠাৎ করে দেখে এরকম এরকম অনেক প্রশ্ন থাকে যে সিলি পরীক্ষার পরে বের হয়ে বলে আয় হ্যাঁ এইটা ভুল করছি, ঠিক আছে, তখন মনে হয় যে নিজের কপাল ফাটায় ফেলি, এরকম মনে হয়। ঠিক আছে, এই টাইপের কিছু প্রশ্ন থাকে, দেখা মাত্রই যে চোখে দেখায় ভুল করে ফেলে, তখন উল্টাপাল্টা উত্তর দেয়। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন। ওকে, এটার জন্য 25 সেকেন্ড ইনাফ। ঠিক আছে, তোমরা জানো, সবাই জানো যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত ভাইয়া? 3.10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটাই উত্তর। ঠিক আছে, এটা জাস্ট দেখার যে তোমার হচ্ছে কনসাসনেস কতটুকু আছে, এইটা দেখার জন্য। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন চলে যায়। 20 নম্বর প্রশ্ন, 20 20 এ হচ্ছে 20, উত্তর করা শুরু করো। ঠিক আছে, তোমার বলছে শূন্য স্থানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের সমীকরণ কোনটি? ঠিক আছে, আমরা যে আলোর বেগ বের করি তখন সেই ক্ষেত্রে তোমার কোন সমীকরণ ব্যবহার করে আমরা করি? তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, এটা একবারে সহজ, এটা পারার কথা, তোমাদের সবারই পারার কথা। আচ্ছা, আজকের হচ্ছে একটু বলে দিই, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। সবার শেষের আজকে সবার শেষের প্রশ্ন, শেষের প্রশ্নে কুইজ থাকবে। ঠিক আছে, শেষের প্রশ্নে বই থাকবে। সবার শেষের যে প্রশ্নটা হবে, যে আজকের কুইজ শেষ, তখন হচ্ছে এর আজকে শেষ প্রশ্নে হচ্ছে তোমার কুইজ বই গিফট করাবে। তোমরা জানো যে আমরা যে আলোর সমীকরণ বের করি বা আলোর বেগ বের করি, তখন কি সমীকরণ ব্যবহার করা ভাইয়া? c = 1/√μ0 এটা হচ্ছে যে এটা। ঠিক আছে, এই যে বি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে বি উত্তর করছো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাই রে। এই বি উত্তর করছো যারা, তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্নে যাই। 21। আচ্ছা দেখো, আলোর প্রকৃতি ব্যাখ্যা করতে এই যাবৎ কয়টি তত্ত্ব আবিষ্কার হয়েছে? তোমার যে আলোর যে ধর্ম ব্যাখ্যা করার জন্য কয়টা এখন পর্যন্ত থিওরি আবিষ্কার হয়েছে? কয়টা বলে ফেলো। এটা থিওরিক্যাল প্রশ্ন, পারার কথা। তোমার যখন এই স্টাডি শুরু করো তখন তো থিওরিতে এটা থাকার কথা। ঠিক আছে, কয়টা থিওরি হচ্ছে? 21 নম্বর প্রশ্ন। কারো কমেন্ট আসতেছে না। ওকে, টাইম শেষ, দেখি। ওকে, কমেন্ট তো এটা কি কেউই পারো না নাকি আমার নেট সমস্যা, কোনটা বুঝতেছি না। দেখি, হ্যাঁ এই মাত্র আসছে, দুই তিনজন কমেন্ট করছো। বাকিদের কি, এটা কি পারো না নাকি? নর্মালি আলোর এই যে আলোর প্রকৃতি ব্যাখ্যা করার জন্য চারটা হচ্ছে তোমার তত্ত্ব আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে আলোর কণা ধর্ম, আর একটা তরঙ্গ ধর্ম, আর একটা তড়িৎচুম্বকীয় ধর্ম, আর একটা হচ্ছে কোয়ান্টাম। এই চারটা, একটা হচ্ছে কণা ধর্ম, আর একটা তরঙ্গ ধর্ম, আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয়, আর লাস্টেরটা হচ্ছে তোমার কোয়ান্টাম, আলোর যে কোয়ান্টাম বা প্যাকেট তত্ত্ব। হ্যাঁ, এই চারটা থিওরি হচ্ছে আবিষ্কার হয়েছে। হ্যাঁ সি, এই যে যারা সি উত্তর করছো, খুব কম সংখ্যক উত্তর করছো। সি চারটা। ঠিক আছে, চারটা হবে এখানে। 21 নম্বর প্রশ্ন, চারটা থিওরি আবিষ্কার হয়েছে। ওকে, পরের প্রশ্নে যাই। 22 নম্বর প্রশ্নে যাই। 22, আলোর কোন প্রতিভাস তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? ঠিক আছে, তরঙ্গ তত্ত্বের মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারবা না কোনটা? এই প্রশ্ন আসে অনেক বেশি, সিভাসুতে আসছে, সিলেটে আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করো। 22 নম্বর প্রশ্ন, যে তুমি হচ্ছে নরমালি যে তরঙ্গ তত্ত্বের মাধ্যমে তুমি আলোর কোন ধর্ম ব্যাখ্যা করতে পারবা না? ঠিক আছে,
হ্যাঁ উত্তর করতেছো অনেকে না, অনেকেই ভুল উত্তর করতেছো, মিক্সিং উত্তর করতেছো। ওকে দেখি। আচ্ছা সময় শেষ। ঠিক আছে, তুমি তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ভাইয়া ব্যাখ্যা করতে পারবা না, অপবর্তনকে ব্যাখ্যা করতে পারবা না। অনেকে বি আর সি উত্তর করতেছো, না সমাবর্তন ব্যতিচার হবে না ভাই, সবে ডি হবে, অপবর্তন ব্যাখ্যা করতে পারবা না। তরঙ্গ তত্ত্বের মাধ্যমে তুমি অপবর্তন ব্যাখ্যা করতে পারবা না, এটা মনে রাখো। ঠিক আছে, অপবর্তন ব্যাখ্যা করা যায় না তরঙ্গ তত্ত্বের মাধ্যমে। ঠিক আছে, ওকে ক্লিয়ার হইলে পরের প্রশ্নে যাই। ক্লিয়ার কিনা? 23 নম্বর প্রশ্ন। 23, আলো কোন ধরনের তরঙ্গ? এই যে এতক্ষণ ধরে পড়ালেখা করতেছো আলো নিয়ে, বলো আলো কোন ধরনের তরঙ্গ? আলো কোন ধরনের তরঙ্গ? 23। ঠিক আছে, আলো কোন ধরনের তরঙ্গ? আলো কোন ধরনের তরঙ্গ? এটা দেখা মাত্রই পারার কথা, এটা কিন্তু সিভাসুতে আসা। ঠিক আছে, খুব সহজ সহজ প্রশ্ন, এগুলা যদি না পারো তাহলে সমস্যা। ঠিক আছে, সহজগুলাই উত্তর করলে চান্স পাওয়া যায়। ঠিক আছে, 100টার ভিতরে 100টা কঠিন দেয় না। ঠিক আছে, ধরো 10টা বা 15টা কঠিন থাকবে। ঠিক আছে, ওকে সময় শেষ এটার। তোমরা সবাই জানো যে আলোর হচ্ছে দুইটা ধর্ম থাকে, তরঙ্গ ধর্ম থাকে, কণা ধর্ম থাকে। ঠিক আছে, তো এই দুটোর একসাথে আমরা কি বলি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোকে কি বলা হয় ভাইয়া? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে পরের প্রশ্নে যাই, 24 নম্বর প্রশ্ন। কুইজে লাস্টের দিকে চলে আসছি একবার, হ্যাঁ লাস্টের দিকে চলে আসছি। ওকে দেখো কি বলছে, কোন আলোকরশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগাতে সাহায্য করে? ঠিক আছে, কোনটা হচ্ছে ভিটামিন যোগাতে সাহায্য করে? 24 নম্বর প্রশ্ন। এর পরের প্রশ্নে 25 নম্বর প্রশ্নে বই থাকবে, 25 নম্বর প্রশ্নে আজকে ভাইয়া বই থাকবে। ঠিক আছে, 25 নম্বর প্রশ্নে বই থাকবে, আজকে সবার শেষের প্রশ্নে বই দিচ্ছি। ঠিক আছে, কোনটা হচ্ছে আমাদের দেহে ভিটামিন তোমার কি বলে অ্যাবজর্পশনে সাহায্য করে বা ভিটামিন যোগাতে সাহায্য করে, যেটাই বলো। ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। ওকে ওকে হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। ঠিক আছে, ওকে তোমরা সবাই জানো যে আলট্রা ভায়োলেট রে যেটা, ইউভি রে যেটা, সেটা হচ্ছে আমাদের দেহে ভিটামিন অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক আছে, বা এটা প্রডিউসে হচ্ছে সাহায্য করে, কিন্তু অতি পরিমাণ হয়ে গেলে আবার সমস্যা। ঠিক আছে, যে তেলা মাথায় তেল দেওয়া টাইপের। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এটা অপশন হচ্ছে এই যে এ, যারা এ উত্তর করতে সঠিক, অতি বেগুনি বা ইউভি। ঠিক আছে, আলট্রা ভায়োলেট রে। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে চলে যাই। 24 নম্বর প্রশ্ন করা উত্তর শেষ হয়ে গেলে আমরা পরের প্রশ্নে চলে যাই, আজকের শেষ কুইজ। এবং এই যেটাতে হচ্ছে আমরা আজকের যে প্রথম একজন বিজয়ী তার হচ্ছে পাবো। ঠিক আছে, সবার আগে সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, নেট কানেকশন স্লো হইলে কিছু করার নাই আমাদের, স্টুডিওতে যারটা আগে আসবে সেই সঠিক উত্তরদাতা। ওকে লাস্ট প্রশ্নে চলে যাই, 25 নম্বর প্রশ্ন। রেডি সবাই? ওকে উত্তর দিয়ে দাও। ওকে, ইয়ং এর দ্বিচির পরীক্ষার সোডিয়াম আলো একটা ল্যামডা দেওয়া আছে, ব্যবহার করলে পর্দায় 92টি ডোরা পাওয়া যায়। যদি সবুজ আলো ল্যামডা এত ব্যবহার করা হয় তবে কতগুলো ডোরা পাওয়া যাবে? তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। তাড়াতাড়ি উত্তর করো। আচ্ছা সময় শেষ। ওকে আজকের লাইভ কুইজের একেবারে শেষ প্রশ্নে চলে আসছি। 25 নম্বর প্রশ্ন অনেকে উত্তর করছো, চলো একটু দেখি কে সবার আগে উত্তর করছো। 25। আচ্ছা সবার আগে উত্তর করছো রাঞ্জু সরকার। এখন দেখি তোমার উত্তরটা সঠিক কিনা। রাঞ্জু সরকারের পর উত্তর করছো সাকিন, তারপর করছো অরিত্র, তারপরে ফারিয়া ইসলাম, তারপরে তমা। আচ্ছা চলো আমরা একটা সঠিক উত্তরটা দেখে নিই। আমাদের দেখো এখানে একটা সবুজ আলোর একটা ল্যামডা দেওয়া আছে, হ্যাঁ, যে 5898 অ্যাংস্ট্রম। এখন সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে ফেলছি, কি করছে আমরা কমায় ফেলছি। তরঙ্গ দৈর্ঘ্য 5898 থেকে 5461। তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডোরা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই তরঙ্গ সংখ্যার সাথে কি তোমার এটা হচ্ছে কি ভাইয়া? ব্যস্তানুপাতিক। ডোরার সংখ্যা কি? ব্যস্তানুপাতিক। এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার ডোরার সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হইলে তোমার কি, তুমি যদি এইটা বাড়াও তাহলে এটা কমে যাবে, এটা কমাও তাহলে এটা বেড়ে যাবে। তাহলে আমরা ল্যামডা থেকে ল্যামডারে কি করছি ভাই? কমাইছি, এটা থেকে এটা কমাইছি। কমাইলে তার মানে তোমার ডোরার সংখ্যা আগে 92টা ছিল, তোমার নর্মাল যখন ল্যামডা এত ছিল 92টা ডোরা পাইছো, ল্যামডা কমাই দিছো, তার মানে এইখান থেকে তোমার ডোরা সংখ্যা বেড়ে যাবে। তাহলে আছে 92, তাহলে 92 থেকে যদি বেড়ে যায় তাহলে কোনটা আছে 92 থেকে বেশি ভাইয়া? শুধু আছে 99। এটা ম্যাথ ছাড়াও করা যাইতো। ঠিক আছে, ওকে এবার চলো দেখি কে সবার আগে সঠিক উত্তর দিছে।
চলো 25 নম্বর সবার আগে উত্তর করছো রঞ্জু সরকার, বাট তুমি সি উত্তর করছো, তোমার উত্তরটা ভুল ভাইয়া। সাকিন আহমেদ করছো বি, না তোমার উত্তরটা ভুল। অরিত্র বিশ্বাস সি, না। তারপর এস সিয়াম সি, এটাও না। ফারিয়া ইসলাম, হ্যাঁ ফারিয়া ইসলাম হচ্ছে সবার আগে ডি উত্তর করছো। ফারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম ভাইয়া তুমি হচ্ছে সবার আগে সঠিক উত্তর করছো, ঠিক আছে। এর আগে তোমার আগে অনেক উত্তর করছে, বাট তাদের উত্তরটা সঠিক ছিল না, ঠিক আছে ভাইয়া। তোমাদের তোমাদের কমেন্ট হয়তো দেরিতে আসছে, তোমাদের কমেন্ট হয়তো দেরিতে আসছে। তানজিলা তাবাসসুম তোমার কমেন্ট আরো পরে আসছে। ফারিয়ার পরে তমাকুণ্ড হচ্ছে কমেন্ট করছে, এরপরে তানজিলা তাবাসসুমের কমেন্ট আসছে, ঠিক আছে। ওকে, এই ফারিয়া ইসলাম তুমি হচ্ছে আজকের একটা বই বিজয়ী। তুমি হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে আমাদের আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে দিয়ে দিবা। ভাইয়া তোমারটা যেটা বললাম, তোমার কমেন্ট আরো 2 জনের পরে আসছে, এই তোমার ফারিয়া ইসলামের আরো 2 জন পরে আসছে তোমার কমেন্ট, ঠিক আছে। আশা করি আজকের কুইজ বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে রাখতে পারো, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। এবং এই ধরনের কুইজের ব্যাপারে বা শর্টকাটের ব্যাপারে তোমরা যদি ভালো ধারণা পাইতে চাও, আমাদের নেটওয়ার্ক সহায়িকা বইটা ফলো করতে পারো। হোয়াট অ্যাবাউট মি? তৌহিদ হাসান তৌসি ভাইয়া তোমার কমেন্ট তো আসে নাই, তোমার আসছে তমাকুণ্ডুর পরে, তমাকুণ্ডুর পরে আসছে, যেটা বললাম ওই যে কি বলে মেয়েটার নাম কি, তানজিলা, তানজিলার আগে হচ্ছে তোমার কমেন্ট, ঠিক আছে। এই মাসের কুইজের রুটিন দেওয়া আছে তো ভাই আব্দুর রহমান, তুমি একটু চেক করো আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে এই মাসের কুইজের পুরো রুটিন দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, একটু তোমরা চেক করে নিও। আর হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, যেটা বলতেছিলাম। আর কোনো কিছু জানার থাকলে এখন যদি লাইভে যেহেতু আসি, তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো, দেখি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের কুইজ এই পর্যন্ত ছিল, আবার আগামীকালকে দেখা হবে বা অন্য কোনো সেশনে দেখা হবে। ভাইয়া জুলাইয়ের দেওয়া, আসলে তো এটা জুন হবে, জুলাই তো দেরিতে, বাট ওটা হচ্ছে জুন, মানে এখন যে একেবারে লাস্ট যে 1 মাসের রুটিনটা দেওয়া সেটা জুন মাসের, ঠিক আছে। সেই রুটিনেই দেখো এই ক্লাসগুলো হচ্ছে। আর আজকের যেই ক্লাসটা ছিল, যে তোমার মহাকর্ষ বিকর্ষ আর ভৌতালোক বিজ্ঞান, এটা তোমাদের কয়েকদিন আগে হওয়ার কথা ছিল, বাট স্টুডিওতে সমস্যা থাকার কারণে আমরা সেই দিনে হচ্ছে ক্লাসটা নিতে পারিনি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাইলে যদি কোনো সমস্যা না থাকে, কারো কোনো কিছু জানার না থাকে, তাহলে হচ্ছে আজকের লাইভ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, ভালোভাবে প্রস্তুতি নাও নেটওয়ার্কের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।